নমস্কার বন্ধুরা, আজ আমি যে গল্পটা আপনাদের পড়ে শোনাচ্ছি সেটির নাম মহাকর্কট বটিকা। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। ঘুষঘুষে জ্বর ছিল, খুব খুব কাশি, তার উপর গলা দিয়ে উঠল 2 ফোঁটা রক্ত, তাজা লাল রক্ত। আরও কি লক্ষণ দরকার হয় ব্যাপার বুঝতে? এরপরেও কি মানুষ খানিকটা হয়তো মেশানো আশা করতে পারে যে জ্বর কাশি আর রক্ত ওঠাটা সেরকম ভয়ানক কিছু নয়, নাও হতে পারে। এতটুকু রক্ত, একটু আঙুল কাটলে এর চেয়ে কত বেশি রক্ত পড়ে। হারান স্থির দৃষ্টিতে চেয়ে থাকে মৃত্যুর এই সংক্ষিপ্ত লাল পরোয়ানার দিকে। বলে, আর ভাবনা নেই, এবার সব ফিনিশ। ছাই বর্ণ হয়ে গেছে লতার মুখ, শুধু হাত পা নয়, ভেতরটাও তার থরথর করে কাঁপছে, সেই সঙ্গে দুলছে ঘর বাড়ি বা পৃথিবী। কিন্তু তবু আশা সে ছাড়বে না। মনে হচ্ছে দুঃখ দুর্দশা ভরা সমস্ত অতীত জীবনটা যেন গভীর কালো হতাশার রূপ নিয়ে অন্ধকার করে দিয়েছে ভবিষ্যৎ। তারও আর বাঁচার জন্য লড়াই করার মানে থাকলো না। না না, হয়তো কিছুই নয়, ডাক্তার না দেখিয়ে কিছু বলা যায় না, পরীক্ষা না করিয়ে। ডাক্তার অবশ্য দেখাবো, এক্স-রে ফটোও তোলা হবে, কিন্তু সেটা প্রমাণের জন্য নয়, কত দূর এগিয়েছে রোগটা, কী অবস্থা বোঝবার জন্য। মৃত্যু যেন এখনই ঘনিয়ে আসছে, এমনি হতাশা হারানের চোখে। লতা একবার চোখ বোজে। জোর চাই, বুকে বল চাই। এভাবে কাঁপলে, সর্বাঙ্গ অবশ হয়ে এলে চলবে কেন? সেও যদি হাল ছেড়ে দেয়, সর্বনাশ ঠেকাবার চেষ্টাও যে হবে না। চোখ মেলে সে কথা বলে। নিজের কথাগুলি নিজের কানে তার লাগে অন্য আরও কারো কথার মতো। যদি বা হয়ে থাকে, চিকিৎসা করলে সেরে যাবে। আজকাল কত ভালো চিকিৎসা বেরিয়েছে, বেশিরভাগ সেরে যায়। নন্দবাবুর ছেলেটা সেরে ওঠেনি। হারান আর কিছু বলে না। এই রোগ সারিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার আশা সে ছেড়ে দিয়েছে, কিন্তু লতাকে কাবু করে লাভ নেই। বাড়িওয়ালা নন্দবাবুর ছেলে মাছ মাংস দুধ ঘি সন্দেশ খেয়ে আর অজস্র বিশ্রামের সুযোগ ভোগ করেও তার এ রোগ হয়েছিল কেন কে জানে। বোধহয় নানা বিকৃত খেয়ালে শরীরটাকে কাবু করেছিল বলে। মৃত্যুর পরোয়ানা পাওয়া মাত্র ভোরকে গিয়ে আত্মসমর্পণ করেছিল। নন্দবাবুর অজস্র পয়সা খরচ করা ওষুধ পথ্য আলো বাতাস বিশ্রামের চিকিৎসায় 6 মাসে সে শুধু সেরেই ওঠেনি, দিব্যি নাদুস নুদুস চেহারা বাগিয়েছে। স্বাস্থ্য যেন পুষ্টিরসে রসস্থ হয়ে উতলে পড়েছে তার সর্বাঙ্গে। কিন্তু কম খেয়ে বেশি খেটে সে রোগ বাঁধিয়েছে। নিজে বাঁচার জন্য আর আপনজনকে বাঁচানোর জন্য শরীরকে পুষ্টি না দিয়ে একটানা ক্ষয় করে এসেছে শক্তি আর স্বাস্থ্য। কী দিয়ে এখন সে লড়বে এ রোগের সঙ্গে? সুস্থ দেহ নিয়ে যা ঠেকানো যায়নি এসে চেপে ধরে কাবু করার পর, অসুস্থ দেহ নিয়ে সেটাকে দূর করার বাড়তি ক্ষমতা সে কোথায় পাবে? আর হয় না, এবার শুধু দিন গোনা। শচীনের সব জানাশোনা আছে, তাকে বলতে সে পরীক্ষার ব্যবস্থা করে দেয়। সেই সঙ্গে তাদের সাবধান করে দেয় যে বাড়ির অন্য ভাড়াটেরা যেন কিছু জানতে না পায়। বুক পরীক্ষার ফল জানা যায়, চিকিৎসার বিস্তারিত বিধানও পাওয়া যায়। ডাক্তারের কাছ থেকে লতা নিজে সব খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নেয়। শুধু কি করতে হবে জেনে নেওয়া নয়, যতটা পারে বুঝেও নেয় কিসে কি হয় আর কেন হয়, কোন ব্যবস্থার গুরুত্ব কতখানি। না খাটলে যার পেট চলে না, তার কি রাজসিক রোগ। দামি ওষুধ চাই, দামি পথ্য চাই, সূর্যের আলো চাই, মুক্ত বায়ু চাই, আরামে বিশ্রাম চাই, আর চাই আনন্দ আশ্বাস ও আত্মবিশ্বাস। ঘিঞ্জি পাড়ায় গলির মধ্যে পুরানো বাড়ির আধো অন্ধকার স্যাঁতস্যাঁতে একখানা ঘর। দুবেলা নিজেদের এবং আরও অনেকের উনানের ধোঁয়া ঘর ছেড়ে যেন যেতে চায় না। এই ঘরে যাদের বাস, 2টি বাচ্চার জন্য যাদের শুধু 1 পোয়া দুধ বরাদ্দ, মাসের গোড়ার দিকে মোট 2-4টে দিন যারা মাছের স্বাদ পায়, অভাব ও দুর্ভাবনায় জ্বর হয়ে যাদের মাস কাবার হয়, তাদের আজ এত বড় বাড়তি ব্যবস্থা দরকার। একটা অদ্ভুত হাসি মুখে ফুটিয়ে হারান বলে, বাদ দাও,
এত ব্যবস্থাও হয়েছে, আমার রোগও সেরেছে। অনর্থক কতগুলি টাকা নষ্ট হবে। কোমরে আঁচল জড়িয়ে ক্ষীণাঙ্গী লতা সোজা হয়ে দাঁড়ায়, ধমক দিয়ে বলে, দেখো তুমি রোগী মানুষ, তোমার অত বাহাদুরি কেন? তুমি চুপ করে থাকো। আমাকেও তুমি ভরকে দিচ্ছ। তুমি আর কি করবে বলো? চেষ্টা তো করব। না, মিছে চেষ্টা করে লাভ নেই। যেটুকু সম্বল আছে তাতে এ রোগ সারে না। এই সেন্টিমেন্টের ব্যাপার নয় লতা, জেনে শুনে সম্বলটুকু খুইয়ে তুমি পথে বসতে পাবে না। সামান্য একটু চান্স থাকলেও বরং কথা ছিল। লতা আবার ধমক দেয়, চুপ করবে তুমি? কে বললে তোমার চান্স নেই? রোগ ব্যাধি এখন করতালি করতে এসো না, আমায় বুঝে শুনে ব্যবস্থা করতে দাও। মাথা ঠান্ডা রেখে আমায় সব করতে হবে, আমার মাথা গুলিয়ে দিও না। মাথা উঁচু করে সে আবার বলে, তেমন মেয়ে পেয়েছো নাকি আমায়? চেষ্টা না করেই হাল ছেড়ে দেব? মুখে যাই বলুক হারান, মৃতদেহে সে যেন একটু প্রাণ পায়। লতা বলে, আপিস থেকে লোন টোন যে বাবদে যতটা পারো ব্যবস্থা করবে, লম্বা ছুটির দরখাস্ত করবে। ছুটি? ছুটি নিলে মাইনে পাবো না। জানি, সে ভাবনা তোমার নয়। আপিসেও খাটবে, অসুখও সারবে, তাই হয়? আগে চাই টাকা, তারপর অন্য কথা। যেখানে যেভাবে যতটুকু পাওয়া সম্ভব লতা টাকা কুড়োতে আরম্ভ করে। বাপ গরিব, টাকা দেবার সাধ্য নেই। লতা বাচ্চা দুটিকে মার কাছে রেখে আসে, ওদের খরচটা বাঁচবে, ওরাও ছোঁয়াচ থেকে বাঁচবে। সে নির্ঝঞ্ঝাটে লড়াই চালিয়ে যেতে পারবে রোগটার বিরুদ্ধে। গয়না থেকে শুরু করে যা কিছু বেচা সম্ভব সব সে বেচে দেয়। আত্মীয় স্বজন যার কাছে যতটুকু সাহায্য বা ঋণ পাওয়া সম্ভব আদায় করার জন্য উঠে পড়ে লেগে যায়। কাঁধা কাটা করা থেকে হাতে পায়ে ধরা, একেবারে নাছোড় বান্দার মতো ইঁটে থেকে জীবন অতিষ্ঠ করে তোলা ইত্যাদি যত রকম উপায় আছে আত্মীয় বন্ধুর কাছে সাহায্য আদায়ের, তার কোনোটাই সে বাদ দেয় না। মান অপমানের বোধটা একেবারে ছাঁটাই করে সে যেন চারিদিকে আক্রমণ চালায়। শচীন বলে দিয়েছিল, অন্য ভাড়াটেরা যেন হারানের অসুখ টের না পায়। কিন্তু সর্বস্ব পণ করে চিকিৎসা আরম্ভ করে দেবার পরেও কি আর এই মহারোগ গোপন করা যায়? লতা টের পায় বাড়ির অন্য বাসিন্দারা ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে। এক বাড়িতে থেকেও যতদূর সম্ভব দূরত্ব বজায় রেখে চলার প্রাণপণ চেষ্টা করছে। পাশের ঘরে থাকে হেমেন। তার স্ত্রী রমার সঙ্গে এতদিন খুব ভাব ছিল লতার। সেদিন তার ঘরে গিয়ে দাঁড়াতেই রমা মুখ কালো করে বলে, উনি বলছিলেন তোমার কারো ঘরে না যাওয়াই উচিত। আমি খুব সাবধান থাকি, ওষুধ দিয়ে হাত ধোয়া, কাপড় ছাড়া। তবু বলা তো যায় না। লতা নীরবে খানিকক্ষণ তার মুখের দিকে চেয়ে থেকে বলে, বেশ, এ জন্মে আর ঢুকবো না তোমার ঘরে। অন্য ভাড়াটেরা গিয়ে চাপ দেয় বাড়িওয়ালা নন্দকে। নন্দ এসে বলে, দেখুন, আপনাদের অন্য কোথাও চলে যাওয়া উচিত। আপনারা না গেলে অন্য সবাই চলে যাবেন বলেছেন। লতা বলে, আমরা চলে যেতেই চাচ্ছি, একটু আলো বাতাসওয়ালা ঘর খুঁজছি, পেলেই উঠে যাব। আপনারা দিন না খোঁজ করে। লতা ভয় পায় সত্যি, কিন্তু বাইরে তেজ দেখিয়ে বলে, সে আপনি যা পারেন করবেন। ঘর না পেলে রোগা মানুষটাকে নিয়ে আমি রাস্তায় নামবো নাকি? নিয়ম মতো ভাড়া গুনছি না। নন্দ বলে, এ কি একটা কথা হলো? মনের মতো ঘর না পেলে আপনারা যাবেন না, এতগুলি লোকের অসুবিধা করবেন? 2-4 দিন দেখে আমি কিন্তু বাধ্য হয়ে সে যে কি করবে না বললেও বোঝা যায়। অন্য সব ভাড়াটেরা তার পক্ষে, কাজেই তার জোর বেড়েছে। শচীন একটা মীমাংসা করে দেয়, বলে, দেখুন, বাবাকে বলে ছাতে আমি একটা শেড তুলে দিচ্ছি, যতদিন ঘর না পান ওইখানেই আপনারা থাকুন। তাছাড়া অন্য বাড়িতে ঘর ভাড়া নিলেও এই ব্যাপারই ঘটবে, একেবারে সেপারেট একখানা ঘর পাওয়া মুশকিলের কথা। লতা চোখ তুলে তাকায়। শচীন তার দিকেই চেয়ে আছে। চোখের লোকটুকু বোধহয় নিছক অভ্যাস, কারণ তার সহানুভূতি যে খাঁটি তাতে সন্দেহ নেই। সে বলে, তাই দিন, আমার আলো বাতাসের সমস্যাও মিটবে। ভাড়াটেরা এই ব্যবস্থা মেনে নেয়, কারণ শচীন বলেছে যে ছাতে জলের ব্যবস্থাও সে করে দেবে। লতাকে জলের জন্য নিচে এসে সকলকে ছোঁয়াছুঁয়ি করতে হবে না। সকলের কাছ থেকে প্রায় পৃথক হয়েই থাকবে লতারা।
লতার জলের সৌভাগ্যে কারো কারো মনে বেশ ঈর্ষাও জাগে। কয়েকদিন পরে জিনিসপত্র নিয়ে হারান ও লতা খোলা ছাতে টিনের চালের অস্থায়ী ঘরখানায় উঠে যায়। হেমেন শচীনকে জিজ্ঞাসা করে, সারবে? শচীন বলে, সব নির্ভর করছে চিকিৎসা চালিয়ে যাবার ওপর, অনেক দিন টানতে হবে, বিষম খরচ। হেমেন বলে, তা হচ্ছে, ভদ্রলোক সত্যি ভাগ্যবান, এমন চালাক চতুর স্ত্রী পেয়েছিলেন। রমা বলে, আগে মোটেই এরকম ছিল না, হারানবাবুর অসুখটা ধরা পড়বার পর কেমন অদ্ভুত রকম পাল্টে গেছে। রীতিমতো বিস্ময়ের সঙ্গেই সকলে এটা লক্ষ্য করছিল। সমস্ত দায়িত্ব লতা একা নিয়েছে, একা সব পালন করে চলেছে। বাইরে গিয়ে ওষুধপত্র কিনে আনা থেকে হারানের সেবা শুশ্রূষা সব কিছুর দায়িত্ব। চিকিৎসা আর আনুষঙ্গিক ব্যবস্থাগুলি যে সত্যই কি রাজস্বিক ব্যাপার সেটা কারো অজানা নেই। মেয়েরা কৌতূহলের বশে একে একে সকলেই লতার কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিয়েছে কী দিয়ে কি হয় এবং কিসে কি লাগে। লতা কিছুই গোপন করেনি, বরং যারা গোড়ায় আতঙ্কগ্রস্ত হয়ে বাড়ি থেকে তাদের তাড়াতে ব্যাকুল হয়েছিল, জিজ্ঞাসাবাদের মধ্যে তাদের যে সমবেদনা প্রকাশ পায় তাতে সে খুশিই হয়। কিন্তু লোকের মনে প্রশ্ন জাগে, কতদিন এভাবে চালাবে লতা? কি করেই বা চালাবে? তার অবস্থা তো কারো অজানা নয়। তাই মাস দুই পরে লতার মুখে দুশ্চিন্তার কালচে ছায়া পড়েছে দেখে রমা হেমেনকে বলে, আর বুঝি টানতে পারছে না বেচারা। হেমেন বলে, কি করে টানবে, এ তো জানা কথাই। অনেকক্ষণ ইতস্তত করে সেদিন প্রথম রমা ছাতে যায়। স্নান করার আগে যায়, নিচে নেমেই সাবান মেখে নিয়ে সব ছোঁয়াছুঁই ধুয়ে ফেলবে। রমা বলে, কি করে খরচ চালাচ্ছ? লতা বলে, যা ছিল সব ফুরিয়ে এলো, এবার কিছু করতে হবে। কি করবে? দেখা যাক, একটা উপায় করতেই হবে। রমা দারুণ অস্বস্তির সঙ্গে ভাবে, কে জানি কি উপায়ের কথা ভাবছে লতা। নিরুপায় মেয়ে মানুষ, ভেবে সে কী উপায় বার করবে। কয়েকদিন পরে বাড়ির সকলে লক্ষ্য করে যে সকালে ঘরে রান্না বান্না কাজকর্ম সেরে 10:30 11টার সময় লতা বেরিয়ে যায়, ফিরে আসে সন্ধ্যার সময়। কী ব্যাপার? রমাই তাকে জিজ্ঞাসা করে সকলের আগে। লতা বলে, একটা কাজ পেয়েছি। কি কাজ? লতা একটু ইতস্তত করে বলে, একজনের বাড়িতে নার্সিংয়ের কাজ। এরপর বেশি সে আর কিছু বলে না। দিন যায়, একটা লেডিস ব্যাগ হাতে লতা রোজ নিয়ম মতো বেরিয়ে গিয়ে ফিরে আসে। হারানের চিকিৎসা পুরো দমে চলে। ধীরে ধীরে তার শরীরে অস্বাস্থ্যের ক্লিষ্ট ছাপ কেটে গিয়ে স্বাস্থ্যের জ্যোতি ফিরে আসতে থাকে। সকলে নিজেদের মধ্যে বলাবলি করে, নার্সিংয়ের কাজ? জীবনে প্রথম রুগ্ন স্বামী সেবা আরম্ভ করে কি এমন ট্রেন্ড নার্স হয়ে গেল যে তাকে এত টাকা মাইনে দিয়ে লোকে রেখেছে? হারানের চিকিৎসায় বিরাট খরচ চালানো যায় যাতে। হেমেন রমাকে বলে, তুমিও যেমন ওই কথা বিশ্বাস করলে? বয়স আছে, চেহারাটা মন্দ নয়। তাই কি স্বামীর প্রাণ বাঁচাতে নিজেকে এইভাবে বলি দিতে হয়েছিল তাকে? রমা একটা নিঃশ্বাস ফেলে। শচীনও ভাবছিল, ব্যাপারটা কি? লতার মুখে যখন দুশ্চিন্তার কালো ছাপ পড়েছিল, একদিন কয়েকখানা নোট পকেটে নিয়ে শচীন বিকেলের দিকে তার কাছে গিয়েছিল। হারান তখন বেড়াতে গেছে। বলেছিল, দেখুন, আমিও এ রোগে মরতে বসেছিলাম, আমার কাছে টাকা নিলে কোনো দোষ নেই। লতা বলেছিল, আপনি অনেক করেছেন, আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। তবুও শচীন নড়ে না দেখে লতা বলেছিল, টাকা দিয়ে কেনার মানুষ আমি নই শচীনবাবু। শচীনের রাগ হয়েছিল খুব। তারপর আর কোনো খবর নেয়নি। পথে মুখোমুখি হলেও যে কথা বলেনি। কিন্তু সেদিন বিকেলের দিকে এমনভাবেই তাকে মুখোমুখি হতে হলো লতার যে রাগ নিয়ে পাশ কাটিয়ে যাওয়ার সাধ্য তার হলো না। জনাকীর্ণ রাজপথ, তারই ধারে ফুটপাথে কম্বল বিছিয়ে লতা বসে আছে। তার পিছনে দেওয়ালে হেলান দিয়ে রাখা মস্ত একটা বিজ্ঞাপন, যক্ষা নিবারণী মহাকর্কট বটিকা। এই বটিকায় আমার স্বামীর যক্ষা সারিয়াছে। সপ্তাহে একটি বটিকা সেবনে যক্ষার ভয় থাকে না। প্রতি বটিকা 1 আনা। কত পয়সা কত দিকে যায়। সপ্তাহে 1 আনা খরচ করে এই মহারোগ ঠেকান। শচীন একদৃষ্টে চেয়ে থাকে। লতা একটু হাসে।
তখন আপিস ছুটি হয়েছে, বিক্রির সময়। খানিক তফাতে শচীন অপেক্ষা করে। সন্ধ্যার খানিক আগে লতা উঠে বিজ্ঞাপনটি ভাঁজ করে কম্বলটি তুলে গুটিয়ে নেয়, ব্যাগটি হাতে করে এগিয়ে ট্রামের অপেক্ষায় দাঁড়ায়। শচীন কাছে গিয়ে বলে, এতে সত্যি সত্যি চলছে আপনার? লতা বলে, চলছে বই কি, হাতে কিছু পয়সাও জমেছে। আশ্চর্য হচ্ছেন কেন? যে দেশে কাশি হলে ফাঁসির আতঙ্ক জাগে, সে দেশে একানা খরচ করে লোকে নিশ্চিন্ত হতে চাইবে না। শচীন বুঝতে পারে লতা ফাঁসি বলতে টিবির কথাই বলছে।